হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা ফ্রান্সের একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ইয়ং অ্যান্ড বিউটিফুল। আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এটা একটা 18+ সিনেমা। তবে এটা 18+ সিনেমা হলো এর মধ্যে গভীর একটা মেসেজ রয়েছে, যে কিভাবে একটা সাধারণ মেয়ে পতিতা হয়ে যেতে পারে। আর পতিতা যে শুধুমাত্র অভাবের জন্য হয় তা কিন্তু নয়, মোটামুটি ভালো ফ্যামিলির মেয়েরাও টাকার লোভে এরকম কাজ করতে পারে। আর এই সিনেমাটি যদিও আজ থেকে 11 বছর পূর্বে, তবে বর্তমানে আমাদের দেশে কিন্তু এই টাইপ ব্যাপারগুলো তলে তলে চলছে, মানে ব্যাপারটা ওপেন সিক্রেট। তো ওই জিনিসটা আজকে আমরা এই সিনেমাতে জানবো। আর এখানে লক্ষ্য, এই সিনেমার কাহিনীটা কিন্তু খুবই স্ট্রং, যদিও 18+, তবে সেটা কাহিনীর প্রয়োজনে 18+ এর প্রয়োজনে কাহিনী নয় আর কি। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা 18 বছরের নিচে রয়েছো তারা ভিডিওটা স্কিপ করতে পারো। আর যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই হেডফোন ইউজ করবে বা কম্পিউটার মোবাইলে দেখবে না, মানে উচ্চ স্বরে দেখবেন আর কি। তো ভিডিওটা স্টার্ট করার পূর্বে এই সিনেমা সম্পর্কে একটু আমি সংক্ষেপে বলি। যেমন বলেছি, সিনেমাটার নাম হচ্ছে ইয়ং অ্যান্ড বিউটিফুল। সিনেমাটা রিলিজ পায় 2013 সালে। নির্মাণ ব্যয় প্রায় 15 কোটি টাকার মতো। বক্স অফিসে কয় টাকা আয় করেছে এটা জানা যায়নি, বাট আইএমডিবি রেট হচ্ছে 10-এ 6.7। তো বুঝতেই পারছো কাহিনীতে ব্যাপক দম রয়েছে। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে। তুমি বিজ্ঞাপনটা স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। আমরা বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি, তুমি বিজ্ঞাপন স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। আমরা সবাই জানি যে ইউরোপ একটা ঠান্ডা কন্টিনেন্ট। আমরা গ্রীষ্মকালে যেমন গরমে হাঁসফাঁস করি, কিন্তু গ্রীষ্মকালটা মানে ওখানে কি জানো? গ্রীষ্মকাল ওখানে মানে হচ্ছে পিকনিকের টাইম, ঘোরার টাইম। তো সামার সিজন শুরু হয়েছে ইউরোপে। আর আমরা ইসাবেল এবং তার পরিবারকে দেখতে পাই, যারা জার্মানির একটা রিবেরিয়া বিচে ঘুরতে এসেছে। ওরা মূলত ফ্রেঞ্চ, মানে ফ্রান্স থেকে এসেছে, কিন্তু এসেছে জার্মানিতে ঘুরতে। আর এখানে ইসাবেলা সম্পর্কে আমাদেরকে বলা হয় তার বয়স মাত্র 17 বছর, খুবই সুন্দরী যুবতী। আর বুঝতেই পারছো, মাত্র 17 বছরের বয়স, পড়ালেখা করে, বাবা মায়ের পুরো আন্ডারে থাকে। তো এই কারণে পুরুষদের প্রতি ওর প্রচুর শারীরিক আকর্ষণ কাজ করে। তার উপর আবার ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে। আর ওর মা, যার নাম হচ্ছে সিলভি, সে অন্য একটা লোককে বিয়ে করেছে। আই মিন ওর সৎ বাবা পেট্রিকের সাথেও থাকে। তো ইসাবেলা যে জার্মানিতে ভেকেশনে এসেছে, সেখানে ফেলিক্স নামের একটা ছেলেকে দেখে ওর পছন্দ হয়ে যায়। তবে এখানে লক্ষ্য, ফেলিক্সকে দেখে ওর যে প্রেম জন্মিয়েছে এরকম কিছু নয়, জাস্ট ওর শরীরটা দেখে খুব আকর্ষণ জন্মেছে। আর ইসাবেলার একটা ছোট ভাই রয়েছে, যার নাম হচ্ছে ভিক্টর। সেই ইসাবেলার প্রকৃত বন্ধু, আর সেই ইসাবেলাকে সবসময় সঙ্গ দেয়। তো যাই হোক, দুপুরে ইসাবেলার ভাইয়ের ঘুম আসছিল না, তখনও করে কি সবার রুম নৌকি দিয়ে ঢুকছিল কোথায় গিয়ে আড্ডা দেওয়া যায়। তো এরপর ইসাবেলার ভাই যখন ইসাবেলার রুমে তাকায়, তখন একটা আজগুবি জিনিস দেখতে পায়, যে ওর বোন অন্যরকম বিহেভ করছে। ব্যাপারটা এরকম না যে ঘরে কেউ রয়েছে, মানে বুঝতেই পারছো আর কি ব্যাপারটা। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ইসাবেলা একটু আগ্রহ করে ফেলিক্সের সাথে দেখা করে, এবং ফেলিক্স ওই দিন সন্ধ্যায় ইসাবেলাকে ইনভাইট করে পার্টিতে। আর এখানে লক্ষ্য, ইসাবেলা এখনো ভার্জিন, তার উপর বয়সটা বুঝতে হবে। ও প্রচন্ড আগ্রহে অপেক্ষা করছে ওই দিনটার জন্য, যেদিন সে প্রথম একটা অন্যরকম অনুভূতি পাবে। আর ওই প্রথম অনুভূতিটার জন্য ও মনে অনেক রকম স্বপ্ন সাজিয়েছে। তো সেই হিসেবে রাতের বেলা করে কি আস্তে করে বাসা থেকে বেরিয়ে পড়ে। আর শুধুমাত্র ছোট ভাই জানে যে ইসাবেলা কোথায় গিয়েছে। তো নাইট ক্লাব এনজয় করার পরে ফেলিক্স আর ইসাবেলা যায় হচ্ছে সি বিচে, এবং সেখানে গিয়ে ওরা ইন্টিমেট হয়। আর ইসাবেলার লাইফে এটাই তো প্রথম অনুভূতি, কিন্তু যেমনটা কল্পনা করেছিল বা ভেবে রেখেছিল, বাস্তব কিন্তু ওরকম হয় না। এক্সপিরিয়েন্সটা পুরো ভিন্ন হয়। ইনফ্যাক্ট ইসাবেলা কোনো কিছু ফিলই করে না। আই মিন ওখানে যে তোমার ওই ফেলিক্স নামের ছেলেটা ছিল, ও তো পাক্কা খেলোয়াড়। ও ইসাবেলাকে মানসিকভাবে অ্যাটাচ না করে ও যা করার করে। আর এই ব্যাপারটাতে ইসাবেলা মারাত্মক নিরাশ হয়ে যায়। আর এখানে ইসাবেলার শরীর সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়, যে এই শরীর দিয়ে যদি আমি স্যাটিসফ্যাকশন না পাই, শরীরের প্রয়োজন কি। তবে তারপরে ফেলিক্স যাওয়ার আগে ইসাবেলাকে গোপনে কিছু টাকা দিয়ে যায়। আর এভাবে ইসাবেলা তার প্রথম ভার্জিনিটি অ্যাজ এ পতিতা ওই বিচে হারিয়ে ফেলে। মানে বুঝতে পারছো ব্যাপারটা কি হয়েছে। মেয়ে কিন্তু প্রথমে আগ্রহ করে গিয়েছিল, কোনো কারণে হয়তো মেয়ের ব্যাপারটা ভালো লাগেনি বা বিবেকের তাড়না হতে পারে। এরপর কিছু টাকা পেয়েছে, তারপর দেখো লাইফটা কোন দিকে যায়। তো এরপর যখন ইসাবেলা বাসায় আসে, তখন ভিক্টর জিজ্ঞাসা করে, তোমার প্রথম এক্সপিরিয়েন্স কেমন ছিল? মানে ছোট ভাই, চিন্তা করে
করো ভাই, কেমন দেশ। কিন্তু এখানে ইসাবেলা কোনো জবাব দেয় না এবং এই ব্যাপারে কথা বলতে কোনো ইন্টারেস্টেডও ছিল না। তো পরের দিন যখন ইসাবেলা বিচে যায় তখন ফেলিক্স ওর কাছে এসে বসে, ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, বাট ইসাবেলা এখানে কোনো ইন্টারেস্ট দেখায় না। আর এরপর রাতের বেলা সবাই ইসাবেলার বার্থডে পার্টি সেলিব্রেট করে, কারণ ইসাবেলার বয়স এখন 17 হয়ে গিয়েছে, 16 ছিল আগে, মানে ও এখনো নাবালিকা। আর আমেরিকা ইংল্যান্ডের নিয়ম হচ্ছে 18 বছরের আগে বা 18 বছর হতে একদিন বাকি রয়েছে ওই মেয়ের সাথে তুমি যদি শারীরিক সম্পর্ক করো ডাইরেক্ট রেপ কেসে পড়ে যাবে। মেয়ের ইচ্ছে তো করলো রেপ কেস, 8-10 বছর মিনিমাম জেল খাটতে হবে। তো যাই হোক, ইসাবেলা যদিও নাবালিকা কিন্তু এক ধরনের মেয়ে আছে না, বয়স আন্দাজে একটু বেশি পাকনা, তো ওই রকমও পাকনা হয়ে গিয়েছে, এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। আর এইরকম একটা এক্সপিরিয়েন্স নিয়েও আসে হচ্ছে ওদের দেশ ফ্রান্সের প্যারিসে। কিন্তু এই ঘটনার পরে ইসাবেলা পুরোপুরি বদলে গিয়েছে, মানে ওই সেক্স করে টাকা পাওয়ার ব্যাপারটা, এক্সপিরিয়েন্সটা ওর মাইন্ডসেটটাকে পুরোপুরি বদলে দিয়েছে, ভেতর থেকে পরিবর্তন করে দিয়েছে। ওর কাছে তখন মনে হয় যদি আমি এই দেহর বিনিময়ে টাকা পাই তাহলে তো আমি অনেক কিছু করতে পারবো এবং আমার স্যাটিসফ্যাকশনের জন্য আমি অনেক কিছু করতে পারবো। মানে ইসাবেলা শারীরিক সম্পর্ক করে স্যাটিসফ্যাকশন পায়নি, কিন্তু তার বিনিময়ে টাকা তো পেয়েছে। তো ও যদি শারীরিক সম্পর্ক করে স্যাটিসফ্যাকশন না পায় কিন্তু টাকা যদি পায়, সেই টাকা দিয়ে তো আরো অনেক কিছু স্যাটিসফ্যাকশন কিনতে পারবে। আর এর কয়েক মাস পরে আমরা ইসাবেলাকে দেখতে পাই, ইসাবেলা যখন প্রাইভেট একটা প্রস্টিটিউট, প্রাইভেট পতিতা হয়ে গিয়েছে এবং সে আলাদা একটা সিম কার্ড রাখে যেখানে অনেক বড় বড় ক্লায়েন্টদের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখে এবং এরপর তাদের সাথে কন্ট্যাক্ট করে বড় বড় হোটেলে যায় এবং প্রতি 1 ঘন্টার জন্য সে 300 ইউরো চার্জ করে। প্রায় কত টাকা, 35,000 টাকার মতো হবে। তবে বেশিরভাগ ক্লায়েন্টই কিন্তু এখানে বয়স্ক লোক। তবে এখানে ইসাবেলার সবচেয়ে পছন্দের ক্লায়েন্টটা ছিল হচ্ছে জর্জ, যার বয়স 75 বছর। আর এখানে লক্ষ্য, ইসাবেলা কিন্তু এই দুনিয়াতে আসার পরে তার নামটা রেখেছে হচ্ছে লিয়া, তাই এই দুনিয়াতে তাকে সবাই লিয়া খালিফা নামে চেনে। তো যাই হোক, প্রথমবার যখন জর্জ আর ইসাবেলার দেখা হয় তখনই জর্জ বুঝে গিয়েছিল যে তো নাবালিকা, ওর বয়স তো 18 হয়নি। বাট ইসাবেলা তখন মিথ্যা বলে যে আমার বয়স 20। কিন্তু জর্জের তো কাজ দিয়ে কথা, ওদের কাজও হয়। বাট আমি রিকোয়েস্ট করবো এখানে ভিডিও এডিটরকে অনেক কৌশলে জিনিসগুলো দেখানোর জন্য, কারণ আমি চাই না যে আমরা একটা পর্ণ ভিডিও এখানে এক্সপ্লেন করি, কারণ সিনেমার ভেতরে একটা গভীর মেসেজ রয়েছে। মানে আমি বিষয়টা বুঝিয়ে বলি, ধরো একটা সিনেমার কাহিনী বাস্তবসম্মত এবং ওখানে অনেক বড় একটা মেসেজ রয়েছে, বাট কাহিনীর প্রয়োজনে এরকম সিনটি আসতেই পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে সিনেমার মেন উদ্দেশ্য হচ্ছে এইসব নুট দেখানো, সেটা তো মনে করো অন্যরকম ব্যাপার। তো এই জন্য এটা যেহেতু ওই প্রথম টাইপের একটা সিনেমা, আমি রিকোয়েস্ট করবো এডিটরকে বাজে সিন যত কাট করে দেওয়া যায়। তো যাই হোক, জর্জের সাথে ওর কাজ হয়, বিনিময়ে 300 ইউরো পায়। আর ইসাবেলাও তার কাজ শেষ করে বাসায় ফিরে আসে। কিন্তু ইসাবেলার এই সিক্রেট কাজ সম্পর্কে ওর পরিবার অবশ্যই যায় না, শুধুমাত্র ছোট ভাই ভিক্টর জানে, কারণ ভিক্টরকে টাকা পয়সা দেওয়া অনেক ক্লোজ। আর ইসাবেলাও তার এই কাজে কামে অনেক বেশি খুশি। আর হবেই না কেন, কাউকে ওর শৈলের মাত্র 1 ঘন্টা ভাড়া দিয়ে মোটা অঙ্কের টাকা পেয়ে যাচ্ছে। আর আমরা ওর ওয়ালেটেও ওর কামানো অনেক টাকা দেখতে পাই। ও প্রতিদিন নর্মালি একটা ছাত্রীর মতো কলেজে যায় আর সন্ধ্যার বা বিকালের পর থেকে পার্ট টাইম জব শুরু করে দেয়। আর এই পার্ট টাইম কাজ সম্পর্কে ওর পরিবারের বিন্দুমাত্র আইডিয়া নেই। আর ওর পরিবার কিন্তু গরিব নয়, মাও সরকারি চাকরি করে, বাবাও সরকারি চাকরি করে, হোক সৎ বাবা। আরও করে কি ফোনের মেসেজের মাধ্যমে ওর অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে এবং রেগুলারলি বিভিন্ন পর্ন সাইট ভিজিট করে এবং নতুন নতুন কলা শেখে, আইটেম শেখে, যাতে ও সবসময় আপগ্রেড থাকে এই লাইনে। আর অন্যদিকে ওর বাকি যেসব ক্লাসমেটরা ছিল, মানে বান্ধবীরা ছিল, কোনো বান্ধবী ছেলেদের সাথে প্রেম করার স্বপ্ন দেখছে, ছেলেরা মেয়েদের সাথে প্রেম করার স্বপ্ন দেখছে। কিন্তু অন্যদিকে ইসাবেলার ওই প্রেম প্রীতির প্রতি কোনো আকর্ষণ নেই। ওর আকর্ষণ একটাই, নতুন নতুন ক্লায়েন্টদের খোঁজা আর টাকা কামানো। তবে এক এক ধরনের ক্লায়েন্টের এক এক রকম ডিমান্ড, বাট এতে ইসাবেলার কিছুই যায় আসে না, ওর টাকা পেলেই হয়। আরও করে কি, কলেজ শেষ হলে রাস্তায় কাপড় চোপড় আর কসমেটিক বদলে নেয়, কারণ সবগুলো ক্লায়েন্টই খুবই হাই প্রোফাইল সম্পন্ন, সমাজের বড় বড় বিজনেসম্যান এবং বয়স্ক, অবশ্যই বুইড়াশালা, সর্বোচ্চ ক্ষমতা খামসে দিতে পারবে, বেশি আর কি করতে পারবে। তবে তারপর ওকে সেভাবে সেজে গুজে যেতে হয়। আর ওর চোখের লজ্জাও মরে গিয়েছে। নর্মালি আমরা রাস্তাঘাটে একজন মানুষের সাথে চোখাচোখি হলে যে লজ্জাটা, ওর ভেতর কোনো লজ্জা নেই। আর আরো অবাক করার ব্যাপার হচ্ছে, ও এমন পর্যায়ে চলে গিয়েছে, ও কিন্তু ফকিন্নি ঘরের মেয়ে না, সম্ভ্রান্ত মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। তবে তারপরে ও এখন কোনো ক্লায়েন্টের জন্য গাড়িতে কাজ ছাড়ে, হোটেলে কাজ ছাড়ে, অফিসে কাজ ছাড়ে, স্টোর রুমে, অমুক জায়গায় তো অমুক জায়গায়। ইসাবেলার এতে কিছুই যে আসে না, টাকা পেলেই হলো। আর এরপর আমরা জানতে পারি ইসাবেলার একটা মাত্রই বান্ধবী রয়েছে, যার নাম হচ্ছে ক্লার, সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী। বাট এই ঘনিষ্ঠ বান্ধবী যায় না যে ইসাবেলা এই কাজ করে বেলায়। আর ইসাবেলা এমনি তো কারোর সাথে খুব একটা মেশেও না, না কোথাও বাইরে যায় চিল করতে, ওর খালি একটা জিনিসই লাগবে, পয়সা পয়সা। কিন্তু একদিন ওর মা করে কি, জবরদস্তি করে ওকে নাটক দেখাতে একটা থিয়েটারে নিয়ে যায়। আর সেখানে গিয়ে দেখা হয় এই শহরের অন্যতম বর্ণাঢ্য ব্যক্তি জর্জের সাথে। জর্জ হচ্ছে ইসাবেলার সবচেয়ে খাস কাস্টমার, বয়স্ক কাস্টমার, যাকে আমরা একটু আগেও দেখেছি। তবে জর্জ এখানে সবার সামনে ইসাবেলার সাথে পরিচিতি করতে আসে না। মানে বুঝতেই পারছো, জর্জের মতো এত উপরের লেভেলে একটা লোক এইটুক মেয়ের সাথে কি পরিচয় থাকতে পারে, মানে কি ইস্যু দেখাবে। আবার এইখানে ইসাবেলা একটা জিনিস লক্ষ্য করে, ইসাবেলার মা তো বর্তমানে তার সৎ বাবার সাথে রয়েছে, কিন্তু সে আবার তার ক্লাসের বন্ধু ওই নিগ্রোটা পিটারম্যানের সাথেও শারীরিক সম্পর্ক করে। ভাই সিরিয়াসলি। আর তারপর ইসাবেলা খেয়াল করার সৎ বাবার দিকে যে থিয়েটারে মুভি দেখছে, আর মা গিয়ে তার বন্ধুর সাথে ওয়াশরুমে মজা করছে। যেরকম দেশ, যেরকম সমাজ, ওরকমই মানুষ তৈরি হবে। আর এইদিকে আমরা দেখি ইন্টারভালের পরে, মানে সিনেমার ইন্টারভালের পরে ইসাবেলা আবারও থিয়েটারে মুভি দেখতে বসে। আর তখন ওর ফোনে জর্জের মেসেজ আসে, যেখানে লেখা ছিল যে এই থিয়েটারের 4 তলাতে অমুক নম্বর রুমে চলে আসো। আর এই মেসেজ পেয়ে ইসাবেলা হাসি দেয়। মানে বুঝতেই পারছো, 300 ইউরো কামানো
মাপে এখন, আর পুরুষ মানুষ তো পুরুষই হয়। আর ইসাবেলাও পুরুষকে খুব ভালো মতো বুঝতে পেরেছে। মানে ইসাবেলার সাথে যখন জর্জের দেখা হয়েছিল, ইসাবেলাই মূলত জর্জের দিকে তাকিয়ে একটা সিডুস করা হাসি দিয়েছিল, আর সেটা কাজে লেগে গিয়েছে। তো যাই হোক, ইসাবেলা হোটেলে গিয়ে জর্জের সাথে আবার ইন্টিমেট হয়। জর্জ এখানে ইসাবেলার উপর একটা ডিমান্ড করে বসে, সেটা হচ্ছে আমি চাই তুমি আমার সাথে রিলেশনে থাকো, তোমার ভরণ পোষণের খরচ আমি দেবো, আই মিন সুগার ড্যাডি হবে। আর ইসাবেলাও চায় যাতে সে জর্জের কাছেই থাকে, কারণ জর্জ হচ্ছে সবচেয়ে ভদ্র কাস্টমার। কিন্তু তারপর আবার ইসাবেলার মনে হয় জর্জের প্রপোজাল একসেপ্ট করা মানে আমার নিজের ব্যবসায় লাথি মারা, কারণ ভেরিয়াস মানুষের কাছে যাবো, 2 পয়সা টিপসও অনেক বেশি টাকা কামাতে পারবো। তো এই কথা ভেবে ইসাবেলা করে কি জর্জকে কোনো অ্যাকচুয়াল অ্যান্সার দেয় না, নিজের কাজ জারি রাখে। আর একদিন ইসাবেলার ভাই ভিক্টরের সাথে ওর কথা হচ্ছিল, তো ভিক্টর ওকে বলে জানো আমার একটা গার্লফ্রেন্ড রয়েছে। এই কথা শুনে ইসাবেলার হাসি পায়, যে ওর বয়স মাত্র 12 বছর। আর ও ইসাবেলাকে বলে আমিও তোর মতো হতে চাই, আমি ইমোশন বা রিলেশনে ফাঁসতে চাই না, আমি তোর আদর্শ কিনে সামনে এগিয়ে যেতে চাই, নতুন নতুন গার্লফ্রেন্ড থাকবে আমার তো ইচ্ছা আছে তোর মতো একটা পুরুষ প্রস্টিটিউট হওয়ার। মানে ইনডাইরেক্টলি কথাটা অনেকটা এভাবেই বলে আর কি। এই কথা শোনার পরে ইসাবেলা পড়ে যায় চিন্তায়। মানে চিন্তা করো, তুমি যদি সিগারেট করো খাও, তুমি যদি গাঁজা খাও, বাবা খাও, তুমি কখনোই চাইবে না তোমার আপন ভাই সে সিগারেট গাঁজা বাবা খাওয়া শিখুক। ব্যাপারটা অনেকটা এরকম। আর এরপর আমরা দেখি 75 বছর বয়সী জর্জ এবং 17 বছর বয়সী ইসাবেলা দুজনে ঘুরতে যায়, আর এখানে ওরা দুজনেই দুজনের পার্সোনাল ব্যাপারে শেয়ার করতে থাকে এবং তারা অনেকটা খোলামেলা হয়ে গিয়েছে। আর এখানে জর্জ একটা কথা বলে আমাদের ইসাবেলাকে, যে জর্জ এত বেশি লুচ্চা ছিল যে কোনো মহিলা বা মেয়েকে দেখলে ওর ফিজিক্যাল ইন্টিমেট হওয়ার কথা মনে পড়তো। বিষয়টা বুঝো, আই মিন লুচ্চা মানুষ থাকে না, বয়সের সাথে সাথে অনেক বেশি লুচ্চা হয়, তারা মেয়ে দেখলে মহিলা দেখলেই খারাপ মনে করে একটা ইচ্ছা থাকে। তো এই কারণে জর্জ করেছিল কি তার যে নিজের মেয়ে রয়েছে তার কাছ থেকেও দূরত্ব বজায় রাখতো। কিন্তু ইসাবেলা ওর সাথে এমন ভাবে সময় দিয়েছে, এমন ভাবে স্যাটিসফাই করেছে, ওর মাথা থেকে অন্য কোনো মেয়ের আকর্ষণে চলে গিয়েছে। আর এই কারণে ও নিজের মেয়েকে বাপের মতো ভালোবাসতে পারছে এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছে। সিরিয়াসলি ভাই, এইসব আজগুবি কনসেপ্ট শুনে আমার মাথা ঘুরে। কিন্তু বিশ্বাস করো, আজ হোক কাল হোক, এই সেম কনসেপ্ট যে সিনেমা আমরা দেখছি এর 50% অলরেডি আমাদের দেশে চলে এসেছে, বাকি 50% চলে আসবে খুব শীঘ্রই, কোনো উপায় নেই আটকানোর। তো যাই হোক, এরপর জর্জ করে কি ইসাবেলাকে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে, বাট ইসাবেলা সেটা ইগনোর করে, মানে ওর বাবার সাথে ওর কেমন সম্পর্ক, এবং ইগনোর করে জর্জকে নিয়ে আবারও বিছানায় যায় এবং ইন্টিমেট হয়। আর এখানে লক্ষ্য, জর্জ একটু আগে একবার ইন্টিমেট হয়েছে, বুইরা বেটা, দ্বিতীয়বার ইন্টিমেট হওয়ার কারণে জর্জের হার্ট অ্যাটাক হয় এবং সেখানেই হারামজাদা মারা যায়। তো জর্জকে মারা যেতে দেখে ইসাবেলা তো অনেক বেশি ভয় পেয়ে যায়। ইসাবেলা বুঝতেই পারে না এখন আমি কি করব, কারণ ফলাফল যেটাই হোক না কেন অনেক বেশি ভয়াবহ হবে। সে জর্জকে জীবিত করার জন্য, চোখ খোলানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ জর্জ মারা গিয়েছে। তো এরপর ইসাবেলা ঘাবড়ে যায় আর নিজের জামা কাপড় পরে ঘর থেকে বেরিয়ে যায়। বাট বেরিয়ে যাওয়ার আগে লাস্ট বারের মতো সে জর্জকে দেখে এবং ইমোশনাল হয়ে যায়, কারণ জর্জই তার একমাত্র এমন কাস্টমার ছিল যার সাথে ইসাবেলা অনেক বেশি কমফোর্টেবল থাকতো এবং অনেক বেশি ক্লোজ ছিল। তো যাই হোক, ইসাবেলা এই মুহূর্তে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে এবং ওর ভিতরের যে কনফিডেন্স ছিল সেটা হারিয়ে গিয়েছে শকটে, কারণ হোটেলে জর্জের লাশ পাওয়া গিয়েছে, পুলিশ তো এটা নিয়ে তদন্ত করবেই। আর ওই সময়ে হোটেলের ওই রুম থেকে ইসাবেলা যে বেরিয়েছিল সেটা সিসি ক্যামেরায় ধরা পড়ে এবং পুলিশ করে কি ইসাবেলার মা সিলভির কাছে অফিসে যায়, যে একটা সরকারি নার্স আর কি বলতে পারো। তো সিলভি তো কিছু বুঝে উঠতেই পারে না, আই মিন ইসাবেলার মা। আর তখন পুলিশ করে কি ইসাবেলার ওই হোটেলের ছবি দেখায়, ক্যামেরা ফুটেজ দেখায়, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে এটা ইসাবেলা। তো এখানে পুলিশ ইসাবেলার মাকে বলে আপনার মেয়ে 2 রকম জীবন যাপন করছে, একটা ভদ্র মিডল ক্লাস ফ্যামিলির কলেজ ছাত্রী হিসেবে, আরেকটা হচ্ছে হাই ক্লাস হাই প্রোফাইলের প্রস্টিটিউট হিসেবে। তো এই কথা শুনে ইসাবেলার মায়ের পায়ের নিচ থেকে মাটি সরে যায়, যে আমি আমার মেয়েকে কিভাবে রেখেছিলাম। আর তখন পুলিশ তাকে বলে সে যেহেতু এখনো নাবালিকা, 17 বছর, সাবালক যেহেতু হয়নি, সুতরাং ওর উপর আমরা কোনো কেস করতে পারছি না সরাসরি, বাট ওকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং হয়তো পুনর্নির্বাসন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে। তো ইসাবেলার মা এসব কথা শুনতে শুনতে প্রচুর ইনসাল্টেড বোধ করে, কারণ এদের যাই হোক এরা খুব সম্মানী ফ্যামিলি, এবং পুরোপুরি চুপ হয়ে যায় ইসাবেলার মা। আর ভাবতে থাকে আমি আমার মেয়েকে কিসেরভাবে রেখেছিলাম, সবকিছুতে দিয়েছি, তারপরে আমার মেয়ে এই রাস্তায় কিভাবে গেল, মানে বুঝতেই পারছো, কাঁচা টাকার লোভ। তো এরপর পুলিশ তদন্ত করার জন্য ইসাবেলার বাসায় যায় আর ওর রুমে গিয়ে একটা ল্যাপটপ চেক করে, আর সেখানে পুলিশের ওয়েবসাইটে অনেক পর্ন সাইট দেখতে পায়। আর ওয়ালেট চেক করলো, সেখানে অনেকগুলো ইউরো দেখে, আর এগুলো বুঝতেই পারছো ইসাবেলা কষ্ট করে কামিয়েছে। তো এতগুলো টাকা পয়সা দেখে সিলভি, মানে ইসাবেলার মা অনেক অবাক হয়ে যায়। মিনিমাম মনে করো 30-50 লাখ টাকা রয়েছে, কিন্তু ইসাবেলার দিকে কিন্তু কলেজে রয়েছে, সে জানেও না বাসায় কি হচ্ছে। কিন্তু যখন বাসায় আসে ওর মা ওকে ডাকে এবং বলে আমি তো সব জেনে গিয়েছি। আর তারপর ইসাবেলার মা ইসাবেলাকে অনেক মারধর করে এবং বলে কি এমন কমতি ছিল তোর, আমি কি এমন করেছি যে তুই এই কাজগুলো করলি, আমি তোকে কি দেইনি, আমার কি ভুল ছিল। আর তখন ইসাবেলার মাকে প্রমিস করে ও এটা আর কখনোই করবে না। তো এরপর রাতের বেলা ইসাবেলার মা করে কি, ইসাবেলার যে সৎ বাপ তার সাথে কথা বলে, কিন্তু সৎ বাপ তো সৎ বাপই। সৎ বাপ বলে একজন পুরুষ হিসেবে যদি তুমি ইসাবেলার সম্পর্কে আমাকে বলতে বলো, ইসাবেলা এতটাই সুন্দর আর প্রিটি যে কোনো পুরুষের উপরে অ্যাট্রাক্ট হবে, আমার মনে হয় না এখানে ইসাবেলার কোনো দোষ রয়েছে। বাট সৎ বাপের এরকম কথা শুনে সিলভি পুরো শকড হয়ে যায় এবং বুঝতে পারে এটা জানাজানি হওয়ার পর থেকে আমার মেয়েকে আমার হাজবেন্ড ওই নজরেই দেখছে। তো যাই হোক, পরের দিনই পুলিশ এসে ইসাবেলার স্টেটমেন্ট নেয় এবং এখানে ইসাবেলা স্বীকারোক্তি দেয় যে আমাদের কলেজে কিছু দালাল আসে বা এজেন্ট আসে যারা এরকম হাই প্রোফাইল লোকদেরকে মেয়ে
সাপ্লাই দেয়, তাদের নজর থাকে কলেজের সুন্দরী মেয়েদের উপর। আর তারা করে কি সুন্দরী মেয়েদের সাথে টার্গেট করে একটা কার্ড দিয়ে যায় বা কোনোভাবে আমাদেরকে কনফারেন্স করে। তো নাম্বার দিয়ে গিয়েছিল সে, আর এর এক সপ্তাহ পরে আমি তার সাথে দেখা করি এবং প্রথমে গিয়ে ভালো লাগে, টাকা পয়সা পাই, আর তারপর এই ব্যবসায় জড়িত হয়ে পড়ি। এবং শুধুমাত্র আমি নই, এই সমাজের আরো অনেক ভদ্র স্টুডেন্ট আড়ালে এইসব কাজ করছে এবং তারপর তারা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। তবে আমার কাছে নতুন নতুন পুরুষদের কাছে যাওয়া একটা এক্সপিরিয়েন্সের মতো, একটা চ্যালেঞ্জের মতো, অ্যাডভেঞ্চারের মতো, এটা আমার ভালো লাগে। তো পুলিশ তখন জিজ্ঞাসা করে তুমি কি সামনে এটা চালিয়ে যাবে? ইসাবেলা তখন বলে আমি যাই না যেটা চালিয়ে যাবো কিনা, কিন্তু আমি শুধুমাত্র একজনের সাথে খুব মানসিকভাবে জড়িয়েছিলাম, সেটা হচ্ছে জর্জ, যে মারা গিয়েছে। তো যাই হোক, এরপর ইন্টারভিউ শেষে ইসাবেলা বাসায় আসে আর রাতে খাবার টেবিল ওর মা ওকে বলে কালকে তোর কাউন্সিলিং রয়েছে, কারণ 18 বছরের নিচে তুই নাবালিকা হওয়ার কারণে এবারকার মতো বেঁচে গিয়েছিস। তোর কাছে 3টা পথ ছিল, 1 কাউন্সিলিং, 2 মেন্টাল হসপিটাল, 2 হচ্ছে পুনর্নির্বাসন। তো আমরা অনেক কষ্ট করে কাউন্সিলিংটা নিয়েছি যে প্রতি সপ্তাহে তোকে চেক আপ করাবো এবং রিপোর্ট সরকারকে দিতে হবে, কিন্তু ইসাবেলা এটাতে রাজি হয় না। আর তখন ওর মা ওকে অনেক ধমক দেয়। আর তারপর ইসাবেলা জিজ্ঞাসা করে ওর মাকে যে আমার কামানো টাকাগুলো কি করেছো? ওর মা বলে এগুলো গরিব মানুষকে দান করে দেবো। এই কথা শুনে ইসাবেলা রাগ হয়ে যায়, কারণ ইসাবেলা তার কষ্টের কামানো টাকা দান করতে চায় না। তো পরদিন আমরা দেখি ইসাবেলা ওর মায়ের সাথে কাউন্সিলিং এ যায়, আর কাউন্সিলর তখন ওকে জিজ্ঞাসা করে, মানে মনোরোগ বিশেষজ্ঞ আর কি, তুমি কি এটা শুধুমাত্র ইনকামের জন্য করেছিলে? ইসাবেলা তখন বলে আমি খুবই সুন্দরী একটা মেয়ে, এটার তো একটা দাম রয়েছে তাই না, আর আমি এটার জন্য গর্ববোধ করি। আর এটা বলে সে কাউন্সিলরকে একটু সিডুস করার বলে আমার যতগুলো ক্লায়েন্ট ছিল সব আপনার মতোই প্রতিষ্ঠিত, আর আপনার বয়সেরই ছিল, আর আপনার বয়সীদের মতো লোকদের সাথে একটু বেশি মজা পাওয়া যায়। তো এই কথা শুনে কাউন্সিলর পুরো মনে করে যে নিজেই ভরকে যায়। আর তারপর কাউন্সিলর ইসাবেলার মাকে বলে ওর কামানো টাকাকে ফেরত দিন, এবং এটা শুনে ইসাবেলার মুখে একটু হাসি আসে এবং কাউন্সিলরের সাথে ভদ্রমতো কথা বলে। মানে বুঝতেই পারছো কাউন্সিলরকে কিন্তু খেপাচ্ছে, মানে কি ও তো লজ্জা পাচ্ছে না, উল্টো মনে করে রেগে যাচ্ছে। তো মনোরোগ বিশেষজ্ঞরা তো জানে কাকে কোন ডোজ দিতে হবে, টাকাটা দিল আর মাথা ঠান্ডা। তো যাই হোক, এরপর ইসাবেলার মা ইসাবেলাকে বিজি রাখার জন্য ইসাবেলার একটা ফ্রেন্ড পিটারের কাছে নিয়ে যায়, যার সাথে আর কি ওর মায়ের অবৈধ সম্পর্ক, ওর একটা বাচ্চা রয়েছে, বেবি দেখতে হবে। কিন্তু ওই পিটারের ওয়াইফ আবার এটা নিয়ে ভয় পেয়ে যায় যে ইসাবেলার মতো একটা নাম করা প্রস্টিটিউটের, মানে হাই প্রোফাইল প্রস্টিটিউটের সাথে যদি থাকে ওর ছেলে, সে আবার খারাপ না হয়ে যায়। সবচেয়ে বড় ভয় ওর হাজবেন্ড আবার খারাপ না হয়ে যায়। এবং আমরা দেখতে পাই পিটারের ওয়াইফ কিন্তু ইসাবেলাকে একটু দূরে রাখার চেষ্টা করে তার হাজবেন্ডের কাছ থেকে, এবং এটা ইসাবেলা বুঝতে পারে। আর তখন ইসাবেলার এটা অনুভব হয় যে আমার কুকর্মের জন্য মানুষ আমাকে ভয় পেতে শুরু করেছে। তো এরপর ইসাবেলা রাতের বেলায় বাসায় আসে, আর তখন ওর বাবা ড্রয়িং রুমে বসেছিল। তো ইসাবেলা সেখানে আসে এবং দুজনে মিলে কথা বলতে থাকে। আর ইসাবেলা তখন ওর বাবাকে বলে আই মিন সৎ বাবা, একটা ক্লায়েন্ট দেখতে একদম তোমার মতো ছিল বাবা। এই কথা শুনে ওর বাবা তো উত্তেজিত হয়ে যায়, আর বুঝতে আমেরিকা ইংল্যান্ডের সৎ বাবা মানে কি। আর এর সাথে ইসাবেলা এটাও বলে আমি ওনার সাথে অনেকবার ইন্টিমেট হয়েছি, এবং এমন এমন কথা বলে বুঝতেই পারছো, সিরিয়াস করার মতো কথাবার্তা। আই মিন কি বলবো, ইসাবেলার মাথার ভেতরে টোটাল সমস্যা হয়ে গিয়েছে। তো এই কথা শুনে ইসাবেলার বাবা তো খুব কনফিউজড হয়ে যায়, এবং ইসাবেলাও কথায় কথায় চাল দিতে শুরু করে, এবং ওর বাবা তো পুরো পটে যায়। আর ইসাবেলার কাছে এটা খুব অ্যাডভেঞ্চারাস মনে হয় যে আমার ক্লায়েন্টকে বা যে কোনো সামনে পুরুষকে আমি আয়ত্ত করে ফেলবো। আর এরপর ইসাবেলার বাবাকে জিজ্ঞাসা করে তুমি কি কখনো আমার বয়সী মেয়ের সাথে ইন্টিমেট হয়েছো, জানো কেমন লাগে? এই কথাটার জবাব দিতে পারেন এবং হাসি তামাশা শুরু হয়। বাট তখনই এখানে ইসাবেলার মা চলে আসে, আর এই দৃশ্য দেখে ইসাবেলার মায়ের পায়ের নিচে থেকে মাটি সরে যায় যে আমার স্বামী আমার মেয়ে এই কাজটা করছে। এবং ইসাবেলার মা বুঝতে পারে আমার মেয়ে আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে, ওকে আর কোনোভাবেই বাড়িতে রাখা যাবে না। আর এর জন্য সে সিদ্ধান্ত নেয় সে তার মেয়েকে হোস্টেলে রাখবে। আর এই ঘটনার পর থেকে মা মেয়ের সম্পর্ক চিরদিনের মতো খারাপ হয়ে যায়। তো এরপর ইসাবেলা পরের দিন যখন কাউন্সিলরের সাথে দেখা করে, তখন সে তাকে বলে দেখুন এই কাজটি আমার ভালো লাগে, এটা আমার কাছে একটা বিজনেসের মতো। আপনি বুঝুন সবারই আলাদা আলাদা একটা বিজনেস থিম রয়েছে। বিজনেসম্যানরা ইন্টারনেটে চ্যাট করে ক্লায়েন্টদের সাথে, ফোনে কথা বলে, তারপর অ্যাপয়েন্টমেন্ট বুক করে, হোটেলে মিট করে, ক্লায়েন্টের সাথে দেখা করে, তাদেরকে স্যাটিসফাই করে, ওরা যেটা চায় সেটা ডেলিভার করে। এটাও একটা বিজনেস, আপনি কেন বুঝতে পারছেন না? তো কাউন্সিলর তখন বলে তুমি যেটা করছো এটা তো অনেক ডেঞ্জারাস একটা কাজ। ইসাবেলা তখন বলে ডেঞ্জারাস হোক যাই হোক এটা থেকে আমি দূরে থাকতে পারবো না, আমার বারবার এটা করতে মন চায়। কিন্তু আমি জর্জের মৃত্যুর কারণে একটু ভয় পেয়ে গিয়েছি, কারণ জর্জের মৃত্যুর জন্য আবার নিজেকে দায়ী হয়। আর জর্জের কথা বলতে বলতে ইসাবেলার চোখ দিয়ে পানি চলে আসে। আর তারপর আমরা ইসাবেলার সাথে তার বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাই, আর ওর বেস্ট ফ্রেন্ড বলছিল যে ওর প্রথম এক্সপিরিয়েন্সটা ভালো হয়নি। আর এই কথা শুনে ইসাবেলারও তার প্রথম এক্সপিরিয়েন্সের কথা মনে পড়ে যে ফেলিক্সের সাথে তার এটা ভালো লাগে না, কিন্তু আস্তে আস্তে মজা সে পেতে শুরু করেছে লাইফে। আর তখন ইসাবেলা বলে তুই আস্তে আস্তে মজা পেতে শুরু করবি, মানে বুঝতেই পারছো। তো এরপর রাতের বেলা ইসাবেলা ওর ফ্রেন্ডের সাথে একটা ক্লাবে যায়, আর এখানে লোক নর্মাল অন্য 10টা মেয়ে যে চোখে দুনিয়া দেখে ইসাবেলা সেই চোখে দুনিয়া দেখে না, সে দুনিয়াতে দেখে পুরুষ টাকা হিসাবে। তো এই জন্য এই পার্টিটা ওর কাছে মজা লাগে না, কারণ এটা বাচ্চাদের পার্টি, ওরা এসেছে মদ খেয়ে ফুর্তি করার জন্য। বাট ওর লাগবে ব্যবসা, একটা বিশিষ্ট ব্যবসায়ী, সিরিয়াসলি বিশিষ্ট ব্যবসায়ী, এটাও তো একটা বিজনেস। চ্যাট করতে হয় মোবাইলে, ফোনে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, হোটেলে যেতে হয়, ভাই সিরিয়াসলি এটা তো একটা বিজনেস। তো যাই হোক পার্টি যেতে ভালো লাগে না, বারান্দায় চলে আসে। আর যেহেতু ওর ক্লাসমেট অ্যালেক্স ছিল, অ্যালেক্স ওকে কিস করতে চায়, ইসাবেলার তো এতে কিছু যায় আসে না, ভাই কর সমস্যা কি। তো এরপর ওরা রেগুলার দেখা করতে শুরু করে। আর একদিন অ্যালেক্সকে সারপ্রাইজ দিয়ে ইসাবেলা করে কি ইন্টিমেট করার সাথে। তো ইন্টিমেট হওয়ার পরে অ্যালেক্স তো মনে করে ইসাবেলার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, মানে আমি তোর বিয়া করুম, এরকম একটা ব্যাপার। ছেলে মানুষ তো এরকম অনেক
একটা। ইসাবেলা তখন বলে না তোমাকে আমি বিয়ে করবো না, আমরা এখনই ব্রেকআপ করছি, আমাদের খালি সেক্সের জন্য সম্পর্ক ছিল। অ্যাকচুয়ালি ইসাবেলা এখানে ভাবছে আজ হোক কাল হোক 2 দিন পর যখন আমার পাস্ট সম্পর্কে অ্যালেক্স জানতে পারবে সম্পর্ক এমনিতেই ভেঙে যাবে। আর আমি যে লেভেলে চলে গিয়েছি আমার জন্য বিয়ে, ফ্রেন্ডশিপ, রিলেশন এগুলো আর সম্ভব না। আমার লাইফে একটা জিনিস অ্যাম্বিশন থাকবে, সেটা হচ্ছে টাকা। যদি আমার পুরুষ লাগে পুরুষ আমি কিনে ইউজ করবো, এরকম একটা ব্যাপার। তো এরপর ইসাবেলা করে কি ওর ওয়ার্ড্রোবের থাকা ওই সিমটা আবার বের করে আর ওই সিমটা মোবাইলে ঢোকায়, যেটা দিয়ে আর কি ও ব্যবসা করতো। তো এখানে বেশ কিছু মেসেজ আসে আর এখানে জর্জের ওয়াইফের মেসেজও আসে, মানে যে লোকটা মারা গিয়েছে স্ট্রোক করে। তো ওই জর্জের ওয়াইফ ইসাবেলার সাথে দেখা করতে চায় এবং সেই হোটেলে দেখা করতে চায়। তো ইসাবেলা সেই হোটেলে যায় জর্জের ওয়াইফের সাথে দেখা করতে। তো এখানে উল্লেখ্য জর্জের ওয়াইফ ইসাবেলার সাথে এই কারণেই দেখা করতে চেয়েছিল কারণ তার হাজবেন্ড মৃত্যুর একদম শেষ মুহূর্তে একমাত্র ইসাবেলাই তার সাথে ছিল। তো এখানে ক্যাজুয়াল কিছু কথাবার্তা হয়, ইসাবেলা খুবই গিল্টি ফিল করে আর তারপর জর্জের ওয়াইফ চায় ইসাবেলা যেন তার সাথে সেই রুমে যায় যে রুমে জর্জ আর ইসাবেলা ছিল মরার সময়। তো এরপর ইসাবেলা আর জর্জের ওয়াইফ দুজনে মিলে সেই রুমটাতে যায় আর এই রুমটা দেখে ইসাবেলা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর এরপর জর্জের ওয়াইফ করে কি ইসাবেলাকে $300 দেয় এবং বলে আমার সাথে বিছানায় শুবে। তো এটা লেসবিয়ান টাইপ কোনো কিছু নয়, জর্জের স্ত্রী মূলত ওই ফিলটা নিতে যাচ্ছিল যেটা ওর হাজবেন্ড জর্জ লাস্ট মুহূর্তে ইসাবেলার সাথে শুয়ে পেয়েছিল। আর এখানে লক্ষ্য জর্জের ওয়াইফ কিন্তু জর্জকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু শালার আমরা পুরুষ মানুষ আসলেই লুইসার গাড়া। তো যাই হোক এরপরে ইসাবেলা করে কি জর্জের ওয়াইফের পাশে শুয়ে পড়ে এবং তারা অনেকক্ষণ ধরে পাশাপাশি শুয়ে থাকে আর জর্জের ওয়াইফ ইসাবেলার মাথায় হাত বুলিয়ে ওকে ক্ষমা করে দেয়। আর এই ঘটনার ফলে যেটা হয় ইসাবেলার ঘাড়ে অনেক বড় একটা বোঝা ছিল যে জর্জ ওর কারণে মারা গিয়েছে, ও নিজেকে দায়ী মনে করতো, সেই দুঃখটা চলে যায় আর শান্তিতে ইসাবেলার চোখ লেগে আসে। কিন্তু যখনই চোখ খুলে তখনও দেখতে পায় জর্জের ওয়াইফ সেখান থেকে চলে গিয়েছে। আর এটার পরে ইসাবেলার মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়। কিন্তু ইসাবেলা ভালো মানুষ কিন্তু হয় না ভাই, সিরিয়াসলি কাঁচা টাকার ব্যবসা বুঝতে হবে। ইসাবেলারও নতুন ভাবে ব্যবসা শুরু করে, হয়তো ভবিষ্যতের এজেন্সি থাকবে, আরো 10টা ইসাবেলা ওর আন্ডারে চাকরি করবে, মানে সর্দারনি হবে। তো এই জন্যই কথায় আছে একবার যে প্রস্টিটিউট অলওয়েজ প্রস্টিটিউট, মানে কাঁচা টাকার ব্যবসা, বুঝো না ব্যাপারটা। তো যাই হোক সিনেমাটা এখানে শেষ হয়, বাট এখানে যে গল্পটা রয়েছে আমি অলরেডি বলেছি এই গল্পের বেশ পার্সেন্ট মানে মোটামুটি 60% বলা যায় এখনো রানিং বাংলাদেশে এগুলো চলছে। অ্যাভেলেবল স্কুল কলেজের মেয়ের আছে যারা এই ধরনের পার্ট টাইম জব করছে সিরিয়াসলি। তারপর যে সুগার ডেডি কনসেপ্ট অ্যাভেলেবল রয়েছে এবং আমি যেটা মনে করি আগামী 20 থেকে 30 বছরের মধ্যে আমাদের পিতা মাতারা যে শান্তিতে বসবাস করে গিয়েছে, ফ্যামিলি চালিয়ে গিয়েছে, পরকীয়া জিনিসটা কিন্তু ইদানিং এত দেখা গেছে। আজ থেকে 30-40 বছর আগে আমাদের দাদারা যে সংসার করে গিয়েছে তাদের 10টা-15টা করে বাচ্চা ছিল, কিরকম কষ্ট হতো বউদের, সবসময় কাজে ব্যস্ত থাকতো, তারপরেও তাদের রাত যখন এক জায়গায় হতো অনেক ভালোবাসা অনেক সম্পর্ক ছিল, এত মিডিয়া ছিল না, অমুকের জিনিস দেখতো না তমুকের জিনিস দেখতো না। কিন্তু এখন আমাদের বউরা বা আপনার হাজবেন্ডরা ঘরে মোবাইলে বসে আমেরিকার অমুকের বউকে অমুকে কি দিয়েছে, অমুকের বডি ফিটনেস কি, অমুক দেখতে কত সেক্সি, এইসব আমরা এখান থেকে দেখি। তো এর জন্য আমাদের মাথাটা হচ্ছে ডাইভার্ট হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আর এই মেয়েটা টাকা পয়সার অভাব ছিল না ধরো, কিন্তু ওর একটা ক্লাসমেট বড় ক্লাসমেট চালায় আইফোন, ও তো আইফোন কেনার মতো ধনী নয়, তো কি করবে 3 দিন ডিউটি করলে আইফোনের টাকা ম্যানেজ হয়ে গেল। আমি বিস্তারিত বলতে যাচ্ছি না, বাট বর্তমানে এটা কিন্তু ওপেন সিক্রেট। আমাদের চোখের সামনে অনেক সুন্দরী বা মনে করো অনেক হাই প্রোফাইল মেয়ে ঘুরে, যাদের দেখলে বোঝারও কায়দা নাই যে আসলে পার্ট টাইম জব করে কি করে না। আমি সবার কথা বলছি না, বাট এরকম অ্যাকচুয়ালি এখন বর্তমানে বাংলাদেশে রয়েছে, বিশেষ করে যে মেজর সিটিগুলোতে। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার, আল্লাহ হাফেজ।